গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী, চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুল। আজকে আবারও তোমাদের সঙ্গে আমি হাজির, মোহাম্মদ মনিরুল ইসলাম, ইতিহাস ক্লাস 4। ইতিমধ্যেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট শেষ হয়েছে। এখন থেকে আমরা আবার দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রস্তুতি শুরু করব। দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি শুরু করতেই প্রথম যে অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় আমরা আজকে আলোচনা করব। চতুর্থ অধ্যায় যেটার নাম হচ্ছে কি বিভিন্ন দেশের সাম্রাজ্য। কি বললাম? বিভিন্ন দেশের সাম্রাজ্য। বিভিন্ন দেশের সাম্রাজ্য। সাম্রাজ্যটা কি জিনিস? আমরা জানি কোনো একটা অঞ্চলের যখন একটাই অধিপতি থাকবে অর্থাৎ রাজা থাকে এবং তার অধীনে কিছু সৈন্য মন্ত্রী এইসব থাকে, তখন সেটা হয়ে যায় একটা রাজত্ব সাম্রাজ্য। তাহলে এই সাম্রাজ্য কিভাবে গড়ে উঠল এটা সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে ধাপে ধাপে আমাদের সভ্যতা উন্নত থেকে আরো উন্নততর স্তরে পৌঁছেছে। তো সভ্যতার এই যে উন্নতি, মানুষের মধ্যে এই যে জ্ঞানের উন্নতি, সেটা আস্তে আস্তে ধাপে ধাপে হয়েছে। একসময় লোহার আবিষ্কার হয়েছে। যখন লোহার আবিষ্কার হয় তখন মানুষের জীবনে একটা বিশাল পরিবর্তন চলে আসে। কখন হয়? লোহার আবিষ্কার। এই লোহার আবিষ্কার যখন থেকে হয়েছে, মানুষের জীবনে একটা বিভিন্ন ধরনের একটা বিস্তর পরিধি একটা পরিবর্তন এসেছে। তো এই যে পরিবর্তন, এটা এসেছে চাষের ক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই লোহার ব্যবহার করার ফলে এই পরিবর্তন কিন্তু এসেছে। কিন্তু অন্য একটা দিক ভাবতে গেলে সেটা মারাত্মক যে অস্ত্র অর্থাৎ লোহার অস্ত্র, এই লোহার অস্ত্র কিন্তু সেই যুগে তৈরি হয়েছিল। এই লোহার অস্ত্রে প্রতিযোগিতা করে একটা গোষ্ঠীর মানুষ অপর একটা গোষ্ঠীকে পরাজিত করেছে। পরাজিত করে সেই গোষ্ঠীর এবং তার যে এলাকা, এই এলাকাটাকে নিজের কাছে নিয়ে এসছে এবং তার যে সৈন্য সামন্ত ছিল সেগুলোকেও কিন্তু বেঁধে নিয়ে এসছে। তারপরে কি করেছে? তারা একটা নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলেছে। তো কিভাবে রাজ্যটা জয় করেছে বললাম যে এই অস্ত্রের সাহায্যে, অর্থাৎ যাদের কাছে অস্ত্রটা যত বেশি তারা অন্য একটা দেশকে তাড়াতাড়ি সহজে পরাজিত করেছে এবং পরাজিত করে সেখানকার সমস্ত ধনসম্পদ থেকে মানুষজন লুট করে নিজের সাম্রাজ্যে নিয়েছে এবং এলাকাটাকেই পুরোটা দখল করে নিয়েছে। তারা ওই বিস্তীর্ণ এলাকাটা তার সাম্রাজ্যের অধীন করেছে। এভাবে একের পর এক যখন জয় করেছে, তার যে সাম্রাজ্য সেটা অনেকটাই কি বড় হয়ে গিয়েছে। এখন এই যে বড় সাম্রাজ্য, এই বড় সাম্রাজ্য একাই তো সেই রাজার পক্ষে শাসন করা সম্ভব নয়। তাহলে এলাকাটা প্রধান যিনি, তাকে বলা হলো রাজা। অর্থাৎ এই এলাকার যে প্রধান, তাকে আমরা বললাম রাজা। রাজাকে পরামর্শ দেওয়ার জন্য বা সমস্ত রাজ্যটাকে পরিচালনা করার জন্য একজন ব্যক্তির দরকার হয়েছিল, যেটা হচ্ছে কি
মন্ত্রী, এই মন্ত্রী কিন্তু রাজাকে পরামর্শ দিত। তাহলে কি নিয়োগ করা হলো? একজন মন্ত্রী নিয়োগ করা হলো। এই মন্ত্রী কিন্তু কি রাজাকে সব সময় সাহায্য করত। এখন একটা বিস্তর যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য রক্ষা করতে গেলে সবচাইতে বড় একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সৈন্য সামন্ত, সৈন্যের দরকার। তাহলে কি দরকার ছিল? সৈন্য। এই যে সৈন্য, এই সৈন্য যখন দরকার হয়েছিল, তাহলে সৈন্যটাকে পরিচালনা করার জন্য কিন্তু আরেকজন ব্যক্তির দরকার হয়েছিল, যাকে বলা হয়েছিল কি সেনাপতি। তাহলে এই সৈন্য পরিচালনা করতো কে? সেনাপতি। আর তার সঙ্গে সঙ্গে ফৌজদার, এরা হচ্ছে কি সৈন্যটাকে পরিচালনা করত। একটা দেশের সৈন্য পরিচালনা করা হয়ে গেল, কিন্তু সেই দেশটা যাতে সুষ্ঠুভাবে মানুষজন বেঁচে থাকতে পারে, অন্যের অধিকার যাতে সেই দেশের মধ্যে ছিনিয়ে নিতে না পারে, তার জন্য প্রয়োজন হয়েছিল কি আইন বিধি। এই আইন বিধি কিন্তু রাজা প্রচলন করেছিলেন। কি করেছিলেন? দেশের আইন। এখন এই আইনটা পরিচালনা করতে হবে, অর্থাৎ এই আইনটা সঠিক, মানুষ কোনো কাজ করেছে এবং সেই কাজটা সঠিক না বেঠিক, এইটা কিন্তু তদারকি করার জন্য একজন ব্যক্তির দরকার হয়েছিল, যিনি হলেন বিচারক। তাহলে বিচারকও কিন্তু রাজ্যের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল। এরপরে হিসাব এবং দলিল লেখার জন্য একজন লেখক নিযুক্ত করা হয়েছিল। কিসের জন্য? হিসাব, দলিল। হিসাব আর দলিলের জন্য, দলিলের জন্য কি লেখক, একজন লেখক নিয়োগ করা হয়েছিল। আর একটা হচ্ছে জমি সংক্রান্ত ব্যাপার। এত বড় এলাকা, জমি তো একাই রাজা চাষবাস করতে পারে না, তার জন্য কি করেছিল? ধনীদের কাছে সমস্ত রাজ্যের জমি দেওয়া হয়েছিল। এবং সেটা কিসের জন্য দেওয়া হয়েছিল? কিসের বিনিময়ে দেওয়া হয়েছিল? খাজনার বিনিময়ে দেওয়া হয়েছিল। তাহলে এই খাজনা পাবে কে? রাজা। বিনিময়ে চাষ করবে কে? রাজা। কে? জমিদাররা, ধনীরা। এই ধনীরা কিন্তু আবার এই জমিগুলো নিজেরা চাষ না করে তারা ভূমিদাস কৃষকদের দিয়ে চাষ করিয়ে নিত এবং এর বিনিময়ে তাদেরকে খাবার কিংবা অন্য কোনো পারিশ্রমিক দিত, কিংবা না দিয়ে অত্যাচার করেই আবার কোনো জায়গাতে করিয়ে নিত। তো যাই হোক, এরপরে আমরা যেটা জানতে যাব সেটা হচ্ছে কি, হ্যাঁ, আর একটা কথা, এই জমিদাররাই কিন্তু কিছু সৈন্য, অল্প সংখ্যক সৈন্য রাখত এবং রাজার প্রয়োজনে তারা সৈন্য দিয়ে সাহায্য করত। অর্থাৎ অন্য কোনো অঞ্চলের সঙ্গে বা অন্য কোনো রাজ্যের সঙ্গে যুদ্ধ বাঁধলে জমিদাররা রাজাকে সেই সৈন্য দিয়ে সাহায্য করত। এরপরে আমরা আর দুটো বিষয় জেনে নেব, সেটা হচ্ছে কি করদ রাজ্য একটা, আর একটা হচ্ছে উপনিবেশ। এখন করদ রাজ্যটা কি জিনিস, এটা সম্পর্কে আমাকে জানতে হবে। একজন রাজা অপর আরেকজন রাজা, এই দুজনের মধ্যে কিন্তু যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বাঁধার পর এই রাজা পরাজিত করল।
এই রাজা যখন পরাজিত হলো, তার এলাকার সমস্ত জমি এই পরাজিত রাজাকেই দেওয়া হলো চাষবাসের জন্য। বিনিময়ে এই রাজাকে কর পাঠাবে। তাহলে কি বললাম, এক রাজা অন্য রাজার সমস্ত সম্পদ দখল করে নিল, দখল করে নেওয়ার পর কিছু করের বিনিময়ে সেই রাজাকেই সমস্ত জমি দিয়ে দেওয়া হলো এবং সৈন্য সামন্ত পালনের অধিকার দেওয়া হলো। তাহলে কি, পরাজিত রাজা জয়ী রাজাকে সৈন্য এবং কর দিয়ে নিজের রাজ্যটা বহাল রাখলো। আর একটা জিনিস জানবো, এই জিনিসটা হচ্ছে উপনিবেশ। কি বললাম, উপনিবেশ। উপনিবেশটা কি জিনিস, এটাও কিন্তু আমাদের জানা দরকার। একটা দেশ অপর একটা দেশকে যখন পরাজিত করে, পরাজিত করার পর সেই দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য এবং সেখানে শাসন করা, এই জিনিসগুলো বজায় রাখত। অর্থাৎ সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য শাসন করত। সেই জয়ী এলাকাটাকে বলা হতো উপনিবেশ। এটা কার উপনিবেশ ছিল? জয়ী রাজার উপনিবেশ। অর্থাৎ যে যুদ্ধে জয় হয়েছিল এবং এলাকাটা দখল করেছিল তার উপনিবেশ। তাহলে আজকে কি কি বললাম বা কি কি আলোচনা করলাম আর একবার সংক্ষেপে। সেটা হচ্ছে কি, প্রথমে লোহার ব্যবহার জানলাম, লোহা মানুষের জীবনে কি কি পরিবর্তন এনে দিল এটা জানলাম। তারপরে একটা রাজ্য তৈরি হলো কিভাবে এবং রাজ্যের প্রধান কে নিযুক্ত হলো? রাজা। এই রাজা একাই চালানো রাজার পক্ষে সম্ভব নয়, তাই সে মন্ত্রী নিয়োগ করেছিল। কিন্তু এত বড় রাজ্য প্রোটেকশন অর্থাৎ রক্ষা করার জন্য, অন্য রাজ্যের হাত থেকে রক্ষা করার জন্য সৈন্য নিয়োগ করা হয়েছিল এবং এই সৈন্যগুলোকে পরিচালনা করার জন্য সেনাপতি নিয়োগ করা হয়েছিল। তারপরে কি, আইন সুষ্ঠুভাবে দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন ব্যবস্থা প্রচলিত হয়েছিল। এই আইনের তদারকি করার জন্য বিচারক রাখা হয়েছিল। এরপরে হিসাব এবং দলিল এটা লেখার জন্য লেখক নিয়োগ করা হয়েছিল। তারপরে কি, সম্পূর্ণ জমিটা কাদের দেওয়া হয়েছিল? জমিদারদের। জমিদাররা আবার ভূমিদাসদের দিয়ে চাষ করিয়ে নিত। সেই জমিদারদের অল্প সংখ্যক কিন্তু আবার সৈন্য পালন করতে দেওয়া হতো, যারা রাজার বিভিন্ন অবস্থায় রাজার যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজাকে সৈন্য দিয়ে সাহায্য করত। আর তার সঙ্গে সঙ্গে জেনেছি কি, করদ রাজ্য, অর্থাৎ যে রাজ্যটা জয় করলো সেই রাজ্যের রাজাকেই সমস্ত সম্পদ জমি দিয়ে শুধুমাত্র খাজনার বিনিময়ে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটা করদ রাজ্য। আর তার সঙ্গে সঙ্গে উপনিবেশ, যেখানে গিয়ে একদম দখল করে নিয়ে ব্যবসা বাণিজ্য করছিল, সেটাই হচ্ছে কি উপনিবেশ। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ আবারও। চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের পক্ষ থেকে।